আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের গার্ডিয়ান পর্যন্ত আমরা গেছিলাম, তাই না? কিন্তু গার্ডিয়ানের কিছু টপিক আমরা শেষ করি নাই। সেই জিনিসটা জাস্ট খালি ধাপ ধাপ একটু দেখাই দিই। গ্রাডিয়েন্টের সবচেয়ে হাই কোয়ালিটি যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে আপনার গ্রাডিয়েন্ট, তারপরে কি আছে, তারপরে টেক্সট আছে মেবি, তারপরে কি আছে, ইমেজ, দেন ওগুলো 2D আর 3D বাদ দিয়ে আসে। ট্রানজিশন, ট্রান্সফর্ম, এই চারটা টপিক অ্যানিমেশনের আন্ডারে পড়ে। এগুলো আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো শেষ করে, ওটাতে একটু বেশি লং টাইম দেবো। ওকে, ইমেজ, ডেজিগনেশন, মাল্টিপল কলাম মানিতে পারেন না, সেটাই বলছে। দ্যাটস ইট। আজকে এই সব টপিকগুলো আমাদের এই করে নিয়ে শেষ করব। আজকে এই টপিকগুলো, ওকে। আচ্ছা, গ্রাডিয়েন্টের ডাবডুব করে নিই, কোশ্চেন থাকলে খালি জিজ্ঞাসা করবেন। Linear gradient supposed to bottom red blue. लेकिन ये तो प्रॉब्लम से नहीं था उस लेवल पे। ঠিক আছে, প্রবলেম সে বুঝতে দুইটা কালার দিছি, তাই না? কালার দুইটাই আসে, একটা ঘোলা অ্যাশ। এটা হচ্ছে ন্যাচারাল, নর্মাল। ঠিক এই জিনিসটাকে আমরা যদি পার্সেন্টেজ দিয়ে দিই, তাহলে 50% দিলাম কোথায়? কালারের নামের সাথে। এটা মাথায় রাখতে হবে, ভিতরটা কোনো ইফেক্ট আসে নাই, তাই না? আর 50% বাকি আছে না, এই জন্য কোনো ইফেক্ট আসে নাই। এই হচ্ছে এক ধরনের ভুল। সাপোজ ধরেন এখানে 40% দিলাম, এখন কি আসবে কিনা বলেন তো? কেন আসবে না? না, অলওয়েজ রিমেম্বার, ফার্স্ট এডটা যতই দিই না কেন, অলওয়েজ সেকেন্ডটা থেকে ফার্স্ট এডটা বেশি দিতে হবে, ঠিক আছে?
আমাদের দিক নির্দেশনা চেঞ্জ করে আমরা কালার উপরে নিচে করতে পারি, তাই না? কিন্তু অলওয়েজ ফার্স্টের পার্সেন্টেজটা বেশি দিতে হবে, এরপরেরটাতে কম দিলেও কোনো সমস্যা নাই, ফার্স্টের থেকে বেশি দেওয়া যাবে। ফার্স্টে থেকে বেশি দেওয়া যাবে, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটা কমন প্রবলেম, এর আজ পর্যন্ত আমি নিজেও এটাই খুঁজে পাইনি যে কি জন্য এটা হয়। বুঝতে পারছি, যদি ধরেন আমি ব্লুটা উপরে দেই, লালটা নিচে দিতে যাই, তাহলে আপনি নাম চেঞ্জ করলে হয়ে যাবে, বাট আরেকটা ভাবে হবে, সেটা কি টু টপ, এই একটা সিস্টেম। এখানে থেকে নাম চেঞ্জ করলে আপনি পার্সেন্টেজ চেঞ্জ করতে পারতেছেন, প্রবলেম আছে, একটু ক্যালকুলেশন আর কিছুই না, এটা একটা কমন প্রবলেম। সাপোজ ধরেন আমি চাচ্ছি রেটটা দিব কোথায় 40% আর ব্লুটা দিব 50%, কিন্তু দেখেন প্রবলেম একটাই, 50% সে ফার্স্ট রেটটা নিতেছে, বর্ডারে সে নেয় না কখনো, ঠিক আছে? সো এই জিনিসটা ডিপেন্ড করে কার উপরে, ফার্স্ট ভ্যালুর উপরে। সাপোজ ফার্স্ট রেটটা আপনি 30% দিলেন, সেকেন্ডটা কত দিলেন 40%, 30% সে শিখে নিবে, কিন্তু 40% সে কেয়ার করবে না, তাই না? নষ্ট বানায় কথা বুঝতে পারছি আমার? এটা একটা কমন প্রবলেম, প্রবলেমটা আজও কেন সলভ করা হয় না জানি না। ওর সাথে ওর কোনো ই নেই, ওর থেকে বেশি দিলেই আপনি প্রবলেম করবেন। ওকে আপনি এখন 20% দিয়ে দেন, 30% আছে না, এখন দেখুন যে 30% অ্যাকুরেট নেই, বুঝছেন? ওর কথা হচ্ছে যে ফার্স্ট রেটটা থেকে সেকেন্ডটা কখনোই বেশি হতে পারবে না। এটা জাস্ট মনে রাখবেন অলওয়েজ। এই জিনিসটা কি হবে আপনাদের বিশাল বিশাল প্রজেক্ট করতে গেলে, আমি বলি কোন ডিজাইনগুলো পাবেন অ্যাকচুয়ালি, কালারের মাধ্যমে দেখা দিই। হাই কোয়ালিটি ডিজাইন করতে গেলে এই ধরনের ডিজাইনগুলো আপনারা পাবেন। একবার দিবেন না, ও প্রচুর বার পাবেন, দেখবেন যে এটা কিভাবে পসিবল, এটা গ্রাডিয়েন্টের মাধ্যমে পসিবল। দেখাচ্ছি একটা অ্যাকুরেট কালার, আমরা মানানসই একটা কালার নিলাম, তাই না? অর্থাৎ স্টাইলগুলো এরকম থাকে যে এই লেখাটা মাঝখানে থাকবে, ব্যাকগ্রাউন্ডটা খালি যে ডিজাইন হবে। আচ্ছা দেখ, এবার এটাকে একটু মাঝখানে নিয়ে আসে লেখাগুলোকে, টেক্সট লাইন সেন্টার, তাই না? বলেন তাহলে কালার দিয়ে দিই, একটা টেক্সটের কালার দিয়ে দিই, এটা মনে নেই, ঠিক আছে? এবার আমি চাচ্ছি দুই ভাগে ভাগ হয়ে যাবে কালারটা, আও একটা কালার অর্ধেক যাবে আর একটা কালার অর্ধেক, এটা এরকম, এটা 50%, কিন্তু এভাবে মাঝখান থেকে সেপারেট কিভাবে 50% দিলে কি হয়ে যাবে? 50% দেন, এটা তো নিচে নিচে হচ্ছে। আমরা চাচ্ছি কোনাকুনি ভাবে আর রেডিয়াল মানে হচ্ছে গোল, তাই না? রেডিয়াল মানে হচ্ছে গোল স্টাইল, এটা তো গোল না। হ্যাঁ, এটাই তো না। ঠিক আছে, এই ধরনের এই জাতীয় প্রবলেমগুলো প্রচুর ফেস করবেন, প্রচুর, বুঝে গেছে? কিন্তু সলভ প্রবলেম সলভ, ঠিক এটাকে যা। আবার আরেকটা স্টাইল আছে, এটা এইরকম স্টাইল, খালি এটা না। সাপোজ ধরেন আপনি ফার্স্ট একটুকু 60% দিতে যাচ্ছেন, তাহলে আরেকটা ডিজাইন হয়ে গেল, মাথায় আসবে না যখন প্রজেক্ট করতে যাবেন এই ডিজাইনটা কিভাবে করবেন। কিন্তু এটা কিন্তু একটা হাই কোয়ালিটি ডিজাইন, কথা বুঝতে পারছি, মাথায় আসবে। সো এই জাতীয় ডিজাইনগুলো দেখে ভয় পাওয়ার কিছু না, তাই না? প্রবলেম কিন্তু সলভ। নির্দিষ্ট একটা হাইট দিতে হবে ডেফিনেটলি, হাইট না দিলে তো কালার বুঝবে না কোথায় নিচ্ছি, তাই না? পুরো ওয়েবসাইটে নেবে, হাইট দিতে হবে, গ্রাডিয়েন্ট ইউজ করতে গেলেই হাইট দিবে অলওয়েজ এই ডিজাইনগুলো। সাপোজ এই লেখাটাকে এখন এখানে আনা কি পসিবল না?
পসিবল প্যাডিং দিলে হ্যাঁ জাস্ট ওকে ধরি হ্যালো এর ভিতরে কি আছে H1 আছে H1 কে তো আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া না ব্যাকগ্রাউন্ড কালার যাকে দেওয়ার দেওয়া আছে এখন ওকে মার্জিন করে নিয়ে আসি ওর ব্যাকগ্রাউন্ড কি আমার দরকার আছে 100 পিক্সেল দিলাম না, উপর থেকে আসতেছে তাহলে কাকে ধরতেছি ডাইরেক্ট হ্যালোকে ধরতেছি হ্যালো সারা যদি H1 কে ধরি কই দিছি এরপরে দেখি আগে দেখি যে আগে ডটটা আমাদের দরকার নেই আমাদের H1 দরকার H1 এর হাইট দিচ্ছে আছে আমরা প্যাডিং দিয়ে দিই তাহলে যেহেতু ওখানে বুঝে নিচ্ছি যে ওর হাইট নির্দিষ্ট করা আছে ওর ভিতরে আর জায়গা পাচ্ছে না ওকে ধরি যেভাবে দরকার পড়বে সেভাবে আনবো কিন্তু আমরা আনবো প্যাডিং তো বড় আজ আমি প্যাডিং দিলে হাইট বড় হয়ে যাবে কেন হাইট বড় হবে কেন হাইট তো বড় হওয়ার কোনো পসিবিলিটিই নেই ও হাইটের ভিতরে আছে না অলরেডি একটা টিপ দিয়ে আটকানো আছে না এবার নামছে তাহলে বুঝে গেছে তফাৎটা অর্ধেক এই কালার শুধু আপনি না আমি যখন কাজ করতাম ফার্স্টের দিকে আমার মাথায় খেলে না এটা কিভাবে পসিবল অর্ধেক এটা অর্ধেক এটা আবার এত সুন্দর করে মসৃণ ভাবে করা এত এই এতটুকু কাজের জন্য আমি বিশাল বিশাল প্রজেক্ট হাঁটছি এটা একমাত্র ফটোশপে পসিবল হ্যাঁ এটা তখন জানতাম কি যে না একমাত্র ফটোশপে পসিবল আসলে না স্টিমিলে এমন কোনো কাজ নাই যে পসিবল না ওকে এই জন্য এত কিছু আপনাদেরকে দেখানো হ্যাঁ না কিছু এটা আসে না এই যে এখানে একটা বাটন দেখবো ছোট্ট করে আপনারটা আরো ছোট আপনার তো একটু বড় দেখাচ্ছে এখানে একটা তীর চিহ্ন একটা বাটন দেখবো এই সেম প্রবলেমটা আজকে এই যে আগের ব্যাচে দেখাই দিয়েছিল পরে দেখি যে ওনার এই বাটন দেখে তার মনেই নেই পরে এখানে জাস্ট ক্লিক করবেন চলে আসবে স্টাইল দেখানো যে স্টাইলের মতো কাজ হয় হালকা কিন্তু তার নামটা ভেঙে ভিন্ন না রুলস না কিন্তু আপনারা যেরকম সুন্দর ক্লিক করা যায় আর কিছু করা যায় যাবে বের করে দেখেন সমস্যা নেই আচ্ছা এটা আমরা 50% করি তাহলে ডিপেন্ড করতেছে কার পার্সেন্টেজের উপরে ফার্স্ট এডটা অলওয়েজ এটা রিমেম্বার ঠিক আছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস অলওয়েজ রিমেম্বার দি ডিপেন্ড করতেছে আচ্ছা আমরা যদি এই কালারটা যদি আমরা ওই দিকে দিই তাহলে কি করব এটা উপরেই এই যে এই পাশের কালারটা আমরা দিয়ে দেব আচ্ছা এটা ওই পাশে নেবেন এই পাশে এটা এই পাশে আনি না না তাহলে না এটা তো এই পাশে গেছে ওইটা এই পাশে হবে বুঝিনি এটা তো এই পাশে আসছে ওইটা ওই পাশে এটা পাশে থাকবে এই কালারটাই আমরা আচ্ছা চারটা ক্রস দিতে যাচ্ছেন ক্রস না ওই যে মেসেজের এর মতো ইনভলভের মতো জাস্ট মেসেজের মতো উপর থেকে এটা এরকম আছে এই যে আমি নিলাম এই জায়গাটা শুধু এইটা থাকবে এই পাশে সব থাকবে সেটা এটা সেটা বুঝুন এটা তো তাহলে আরেকটা বুঝতে পারছি তাহলে আবার ব্যাকগ্রাউন্ড ইউজ করা লাগবে আরেকটা দেখা যাক যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় আমরা খুব সমস্যা নেই আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি সেম ভাবে জাস্ট খালি লেফট এরটা কি হয়ে যাবে রাইট হয়ে যাবে তাই না রাইট হয়ে যাবে দেখা যাক হয় কি মাল্টি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট হয় কি তাহলে প্রাধান্য দিছে কাকে নিচেরটাই একটা হবে ওকে ওইটার ভিতরে রাইট করা যায় হ্যাঁ যাবে লেফট রাইট দুইটাই করে দিই মানে একটার মধ্যে তাহলে এটা ট্রাই করেন আমি এই পর্যন্ত করিনি বা জানি না বাসা একটা ট্রাই থাকবে দুইটা একসাথে তো লেখার কোনো সিস্টেম নেই আছে তো ক্র্যাশ হবে এখানে লেফট রাইট দিয়ে দিবেন জিনিসই আসবে না উদা হয়ে যাবে সেটাই থেকে রুলস মানতে হবে না হাইডেন দিয়ে দিই কি আছে মাঝখানে রাইট আর লেফট ও এত কিছু প্ল্যান বাসায় বসে ট্রাই করে
আচ্ছা আমাকে দ্বারা ট্রাই করার দরকার নেই, বাসায় বসে বসে ট্রাই করে কোড বানাবো বানাবেন, সমস্যা কি? এগুলো বানানো আমাদের কিছু না। আসলে সম্ভব ভাইয়া কোড বানানো যায় তো কি মানে যেগুলো আচ্ছা, যে সেগুলো সব দেখান শেষ? হ্যাঁ অবশ্যই, এগুলো কি, এগুলো তো মানুষই বানিয়েছে নাকি? সেটা না, এগুলো জাস্ট ফিক্স করা, এর বাইরে তো এরপরেও বানানো যায়, নিজে নিজে প্লাগইন বানানো যায়, সব কিছু করা যায় নিজের স্টাইল মতো, নিজেও ল্যাঙ্গুয়েজ তৈরি করা যায়। এটা প্লাগইন নামে একটা অপশন আছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন দেখবে, তখন দেখবে যে নিজেরটা নিজেই বানানো যায়, শুধু শুধু আরেকজন একটা ফলো করে। তখন নিজে যখন এক্সপার্ট হয়ে যায় তখন নিজেরটা নিজে বানায় বানায় কাজ করলে হয় নিজের সুবিধা মতো। বুঝতে পারছি, কিন্তু ওটাতে প্রবলেম কি, ওইটা আপনার কোনো বাইরে দিতে পারবে না। বাইরকে দিলে আবার আরেক, উনি আবার আরেকজনের কাছে এটা দিবে না, সে তো দুনিয়া লাগলে ওগুলো চিনবে না, তার সাথে তো আর ওগুলো পরিচিত না। So আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে কাজ করতে হবে। দেখি এই জিনিসটা যদি আমরা আরেকবার ইউজ করি এখানে, না হওয়ার কথা না, হওয়ার কথা না, একটা ভ্যালু দুইবার ইউজ করা যায় কিন্তু আমি আর পর্যন্ত দেখিনি, বা এখানেও কোনো জায়গায় আছে কিনা আমার মনে হয় না। আচ্ছা যাই হোক, এরপর টপিকে যাই। এটা বুঝতে পারছি তো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা দেখায় দিলাম। সবচেয়ে বেশি ইউজফুল হচ্ছে এই জিনিসটা, যে ব্যাকগ্রাউন্ড এটা এবং পার্সেন্টেজ, আর দলে দলে কালার দিলে তো অটো শ্যাডো ওয়েবসাইট বানানো আছে। ওইতে যাই freebiasbug.com এ যাই, এখানে যে এরকম অনেক প্রজেক্ট আছে, গার্ডিয়ান সেট স্টাইল দেওয়া আছে, ওখানে ওটা দেখলে মনে হয় যে আপনারা কি হবে, এই যে দেখছেন দুই সাইডে, এক সাইডে সাদা দেওয়া, এক সাইডে কালি দেওয়া, কালো দেওয়া, অনেক ওয়েবসাইট আছে। একটা দিলাম সেখানটা যেন কে পরিবর্তন করলো, এখানে না, সরি, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন ওয়েবসাইট টেমপ্লেট নামে একটা অপশন আছে, এখানে গেলে ওয়েবসাইট রিলেটেড সব প্রজেক্টগুলো পাবেন। এখানে গিয়ে দেখবেন অনেক হাই করে দেয়, ডিজাইন ছোট, এই ডিজাইন হাই কোয়ালিটি কিন্তু লজিকটা অর্ধেক, এই দেখছেন অর্ধেক ঝাপসা, এই যে এটা অর্ধেক ঝাপসা অর্ধেক ক্লিয়ার, এটা হচ্ছে আবার অপাসিটি ইউজ করা হয়েছে, তাই না? অপাসিটি ইউজ করবো কীভাবে আমরা, রাইট, এখানে কালার দেওয়া আছে, এখানে কালারে ইউজ করেন RGB, এ মানে কি অপাসিটি, তারপরে 255, এটা কি সর্বোচ্চ ভ্যালু, তারপরে 0 দিলাম, তারপরে আমাদের মন মতন দিলাম 50, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে অপাসিটি, সাপোজ 0.1, ওকে। এটাই আবার ইউজ করি আরেকটা কালার হিসেবে, আমি তো জানি না কি কালার করতেছে আল্লাহ, 0.3 পার্সেন্টেজ দিয়ে দিই, সাপোজ 50%, সরি এটার পার্সেন্টেজ দিয়ে দিলাম 30%, অপাসিটি সহ কিন্তু ঝাপসা হচ্ছে প্লাস কালার হচ্ছে, ডাইরেক্ট আপনি কমাতে পারতে পারবেন, ব্যাকগ্রাউন্ড তো ধরা যাবে, এবার ধরেন এবার এখান থেকে কালারগুলোকে মেনশন করেন আপনি, এখান থেকে বাড়ান কমান দেখবেন যে ক্লিয়ার হচ্ছে, একটু আরো গভীর হয়ে গেল, সাদা হয়ে গেছে, এইটা নিজে নিজে
কালার বানানো সব জিরো করে দিলে কি হবে? ঠিক আছে, এভাবে কালারকে এখান থেকে চেঞ্জ করতে পারবো। গ্রাডিয়েন্টে কি করতেছে এখানে একটু খেয়াল করেন। যদি গ্রাডিয়েন্টটা মুছে দেই, এটা কোনটা গ্রাডিয়েন্ট ছিল, একটা গ্রাডিয়েন্ট দেখেন মুছে দেই। সাপোজ ফার্স্ট একটা গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট 0 দিয়ে দিয়েছি, ফুলি ঝাপসা হয়ে গেছে। সাপোজ 9 দিই, ঠিক আছে? এটা মানে কি ক্লিয়ার। আর যত আমি কমাইতে থাকবো গ্রাডিয়েন্ট তত হালকা হতে থাকবে, ঝাপসা হতে থাকবে। কমাইতে থাকেন, ঝাপসা হচ্ছে কিন্তু, হচ্ছে না? ঠিক আছে, এটা হয়ে ঝাপসা হচ্ছে। তাহলে এই জিনিসটা পারবো RGBA এবং অপাসিটি একসাথে ইউজ করে কিভাবে? এই আছে টপিক, ওইখানে কোডটা 2 লাইনে কোন জায়গায়? এই জায়গায় কোড যেখানে লিখছেন না, একটা কমিট করে রাখে আর একটা রাখে, RGB একটা রাখে আর আগে যেটা লিখছিলেন তাহলে একটু সুবিধা হবে। দেন কালার নিয়ে আসি। দুইটা একসাথে হয় কিনা দেখি। না হওয়ার কোনো কথা নেই। ঠিক আছে, এটা অপাসিটি প্লাস কি RGB, আর এটা হচ্ছে অরিজিনাল কালার, তাই না? আচ্ছা, এটা গ্রাডিয়েন্টে কমায় দেয়, বেশি হয়ে গেছে না গ্রাডিয়েন্টে, পুরো ফুলি হয়ে গেছে। 0.1 অনেক বেশি, 1.9 করে দেন, ক্লিয়ার হবে। যত বাড়বে তত ক্লিয়ার হবে। 39 করে দেন, একটু বাড়াইতে চাইলে আর একটু বাড়ায় দেন। সাপোজ 99 করে দেন, তাহলে ধরে ক্লিয়ার করা থাকছে। কমাইতে থাকেন হালকা, এটাকে কপি করে 10 নম্বর লাইন, that's it। ঠিক আছে, ওকে, পরের টপিক কি? গার্ডেন্টের ভেতর দেখেন আর কিছু আছে জানার মতন, বা দেখছিলেন নিজে নিজে দেখে পর আমাকে জানাবেন আর কিছু আছে। রেডিয়াল তো দেখাইছি, রেডিয়ালের আরেকটা আছে রিপিট, এটা অতটা লাগে না, ওই জন্য আমি দেখাচ্ছি না। রিপিট মানে একটা জিনিসই বারবার রিপিট করতে। রিপিট নামে একটা প্রপার্টি আছে, ওটা হচ্ছে জাস্ট রিপিটিং লিনিয়ার গার্ডিয়ান, অর্থাৎ লিনিয়ারের আগে ওইটার সাথে যোগ হয়ে যাবে, ওই কালারটা বারবার শো করবে। এই যে অপাসিটিটা এভাবে কাজে লাগে। এক সাইড থেকে একটা ডিজাইন আসতেছে লেখা, আমি টু রাইট দিয়ে দিলে, আমি রাইটেরটাতে এই যেটা ফার্স্টের কালার দিচ্ছি সেটাকে আমি একটু ঝাপসা করে দিই, তাহলে এই কালারটা এদিকে বেশি পাচ্ছি, এদিকে কম পাচ্ছি। এটাই জাস্ট লজিকটা, আর কিছু নেই। যে এখানে টু রাইট RGB, এই যে অপাসিটি কি করে দিচ্ছে, 0 করে দিচ্ছে একেবারে, যাতে নাই দেখা যায়। তারপরে এই যে এখানে এটা আবার 1 করে দিচ্ছে যাতে ফুল দেখা যায়। 1 মানে কি একেবারে সলিড কালারের ভ্যালুটাই হচ্ছে 1 অপাসিটির জন্য। এই যে রিপিটিং আর লিনিয়ার গার্ডিয়ান কিছুই না, কি বললাম, জাস্ট রিপিটিং এর ভ্যালুটা খালি যোগ হবে। আর এখানে দেখুন যে একটা হাইট দিয়ে দিচ্ছে ফিক্সড, এই 200 পিক্সেল দিয়ে দিচ্ছে, 200 পিক্সেলই হয়ে আবার এটা রিপিট হবে, আবার রিপিট হবে। অর্থাৎ যে আমরা যেরকম আমাদের উইডথটা কত দিছি, 400 না 500 পিক্সেল দিছি না, ওখানে যদি কমাই দিই তাহলে ওইটাই বারবার রিপিট হয়ে আসবে। আর কিছু এতটুকুই ব্যাপার, এছাড়া আর কিছু নাই। রেডিয়াল সেম থিংস, রেডিয়াল এরকম, রেডিয়াল দিয়ে চাঁদ বানানো যায় কীভাবে সেটা নিচে দিকে একটু শিখবেন। এই যে এগুলোর মাধ্যমে ক্লোজেস্ট সাইড, ফরেস্ট সাইড, ক্লোজেস্ট কর্নার, এগুলো হচ্ছে কিছু কিছু অ্যাকুরেট জিনিস বানানো। এই
এটা কি, এটা দেখে বোঝা যাচ্ছে এটা রিপিটিং, তাই না? এগুলো অতটা লাগবে না। তারপর একটু দেখা দিচ্ছি কোন জায়গায় কি আছে যাতে মাথায় থাকে। এই যে এগুলো হচ্ছে চাপ বানানো, কোথায় থাকবে, একটা বক্সের কোন কর্নারে থাকবে, এটা কি করে আমার দিকে হয়ে থাকবে নাকি সামনের দিকে হয়ে থাকবে, সেই জিনিসগুলো হচ্ছে রেডিয়াম। এই যে ক্লোজেস্ট সাইড, ঠিক আছে, দেখে নিন, জানার স্বার্থে দেখে নিন। এবার আছেন CSS3 শ্যাডো। শ্যাডোস কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে টেক্সট শ্যাডো আর একটা হচ্ছে বক্স শ্যাডো হয়। পুরা শ্যাডোর জগতে দুইটা শ্যাডো ছাড়া আর কিছু নাই। এক হচ্ছে কি টেক্সট শ্যাডো আর হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো মানে কি ওই যে ইমেজ সহজে দিতে। আচ্ছা, এটা একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যত কাজ করতেছি দুইটা এখানে এলিমেন্ট আছে, এছাড়া কিছুই নাই। জিনিস খেয়াল করছেন? ফার্স্ট ক্লাসে আমার বলার কথা বা আমি বলছিলাম যে দুইটা এলিমেন্ট আছে, এক কি টেক্সট একটা আর একটা হচ্ছে তাকায় দেখেন, দেখে বলেন যে এখানে কি এলিমেন্ট আছে যাকে দুই ভাগে ভাগ করা যায়। ওয়েবসাইট না, কম্পিউটার রিলেটেড সারা দুনিয়ার সব কিছুকে, সরি সারা দুনিয়া বলতে ভুল হবে, ওয়েব রিলেটেড দুইটা জিনিস আছে এখানে, ইমেজ আর টেক্সট। ইমেজ আর টেক্সট। বুঝে গেছে? ইমেজ আর টেক্সটারে কিছু আছে, দেখেন এগুলো টেক্সট, এই যে আইকনগুলো দেখছেন এগুলো কি ইমেজ, আর না তো এগুলো টেক্সট। কথা বুঝতে পারছি? এখানে এই যে তিনটা জিনিস কে কে বানাইতে পারেন না বলেন? এটা আমি দেখাইনি, তাই না? টেক্সট শ্যাডোটা, বক্স শ্যাডো দেখাইছি না? জি, বক্স শ্যাডো দেখাইলি, বক্স হবে পিকচার যেটা দেখাইছি। আচ্ছা আমি এক লাইনে দেখাই দিই জিনিসটা। সাপোজ আমরা আরেকটা ডিপ নেই, চেষ্টা করলে পারবেন, তাও আবার চেষ্টা। আচ্ছা আমরা বক্সে দিয়েছি, টপিকটা কি কি করতেছেন ওখানে? এখন না, এখন ক্লাসের মাঝখানে ক্লাস শেষ হওয়ার পরে দেখতেছি। আচ্ছা বক্সটাকে ধরেন হাইট 200 পিক্সেল, উইডথ 50%, মার্জিন অটো। কেন দিলাম? যাতে মাঝখানে চলে আসে। ব্যাকগ্রাউন্ড কালার দিই, সাপোজ লিনিয়ার ইউজ করি, লিনিয়ার gradient to right bottom ইউজ করা যায়, কালার নিয়ে এসে দিলাম। Mm, 70%, আরেকটা কালার নিয়ে আসি, সাপোজ আগেটা 20%, সো এটা আমাদের অত দেখার বিষয় না, তাই না? বুঝছে না? দিস ইজ শ্যাডো, এটা কোথায় আসলো? নিচে আসলো কেন? শ্যাডোটা কোথায় লাগা? মাঝখানে না? তাহলে মাঝখানে আসার কথা না, ওই যে আমরা সব H1 কে কি করছিলাম? প্যাডিং প্যাডিং দিয়েছিলাম না, এই জন্য। তাহলে আমাদের ক্লাসটা চেঞ্জ করে দিই। এটা কার ভিতরে ছিল? হ্যালো এর ভিতরে। হ্যালো H1 এক্স্যাক্টলি বলে দিলাম, ঠিক আছে? এবার যার যারটা আলাদাভাবে আছে। দিস ইজ শ্যাডো, আমরা এবার একটু শ্যাডো তুলব, শ্যাডো বা এটা উইডথটা একটু কমায় দিই, সাপোজ 40%, হাইলাইটটা একটু কমায় দিই, সাপোজ 150। এবার এটার আমরা কি করবো? শ্যাডো তৈরি করবো, নিচে একটা মার্জিন দিয়ে দিই যাতে নিচে আমাদের
যাইতে সুবিধা হবে। মার্জিন বটম 200 পিক্সেল বক্সের নিচে এই যে আমরা এখন নিচে স্ক্রল করতে পারতেছি, এই জন্য দিচ্ছি না। এবার একটু বড় করবো, সমস্যা নেই। সাপোজ 200 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে একটা কি করবো, শ্যাডো তৈরি করবো, তাই না? তাহলে শ্যাডো দেখেন, বক্স শ্যাডো 1টা 2টা 3টা, তারপরে হচ্ছে কালার। এটা হচ্ছে রুলস, বক্স শ্যাডো এবং টেক্সট শ্যাডো লিখে রাখেন অথবা মাথায় রাখেন, যেটা রাখেন, যেটা করতে পারেন কোনো সমস্যা। বক্স শ্যাডো অথবা টেক্সট শ্যাডোর রুলস হচ্ছে এটা। ফার্স্টেরটা হচ্ছে বাম থেকে ডানে নিবে, সেকেন্ডটা হচ্ছে উপর থেকে নিচে আনবে, থার্ডটা হচ্ছে কতটুকু ঘোলা করবে। সাপোজ ফার্স্টেরটা আমরা দিলাম 3 পিক্সেল, উপর থেকে নিচে আনলাম 4 পিক্সেল, এটাকে ঘোলা করলাম 5 পিক্সেল, ঘোলা করলাম, এটা কালার দিলাম, সাপোজ শ্যাডোর জন্য একটা কালার নিয়ে এটা দিলাম, এই হচ্ছে বক্স শ্যাডো। এবার যদি রিলোড দিই, শ্যাডো আসছে একটা, এটাকে একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে 6 দিলাম, এটাকে 6 দিলাম, এটা 5 গোলা থাকলো, 5 অল্প থাকলে সমস্যা নেই, বড় করলাম, ঠিক আছে। এবার একটু গাঢ় হয়েছে না শ্যাডোটা? এবার আপনি উপর থেকে নিচের দিকে নামাইতে চান, তাই না? এবার এখান থেকে দেখেন কি করতে চাই আমরা, শ্যাডোটা কোথায়, উপর থেকে নিচে নামাইতে চাই। উপর থেকে নিচে কোনটা, মাঝখানেরটা না, মাঝখানের ভ্যালুটা না, নামতেছে নিচের দিকে। এবার বাম থেকে ডানে নিতে চাই, তাহলে এবার, আর যদি আমি ডান থেকে বামে নিতে চাই তাহলে কি করতে হবে, মাইনাস দিতে হবে, মাইনাস নিচে যাচ্ছে। আর যদি নিচ থেকে উপরে নিতে যাই তাহলে মাঝখানেরটা মাইনাস উপরে যাবে, ঠিক আছে। কোনো কোশ্চেন? তাহলে সব দিকে পারবো তো? কমাবেন বাড়াবেন আরো, এইটাকে যত গাঢ় করবেন তত ছড়ায়া যাবে। এই শ্যাডোটাকে যত গাঢ় করতে থাকবেন তত ছড়ায়া যাচ্ছে জিনিসটা, তাই না? অর্থাৎ হালকা হয়ে যাচ্ছে, তত হালকা হয়ে যাচ্ছে, যত বাড়াবেন তত হালকা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? 7 পিক্সেল রাখলাম। তাহলে এবার এটাকে আমরা আরেকটা জিনিস শিখে ফেলি, বর্ডার রেডিয়াস। আমাদের সামনের টপিকই আছে ইমেজ বর্ডার রেডিয়াস, একটা দিয়ে শিখে ফেলি, যেহেতু আমরা জানি তারপরেও দেখি। বর্ডার রেডিয়াস জানি না, 3 পিক্সেল, দেখেছেন? সলিড যদি আমরা কালার ইউজ করি, কালার হয় এটা শুধুমাত্র কোন জায়গায় হয়, শুধু বর্ডারে যদি আমরা ইউজ করি, তাই না? মনে আছে তো? X বাড়ায় দিই, ঠিক আছে। আর কি স্টাইল করার মতন আছে, কপি করেন। কপি অনেকভাবে করা যায়, এখানে রাইট বাটন ক্লিক করলে কপি স্টাইল ডেকোরেশন, এটাতে ক্লিক করলেই হয়ে যায়। আমি তো বারবার বলতেছি, কপি রুল ডিক্লারেশন, স্টাইল ডিক্লারেশন মানে হচ্ছে ওই যে ক্লাসটা নিয়েছেন ওইটা সহ। আর যদি আপনি শুধু কপি রুল ডিক্লারেশন, তাহলে শুধুমাত্র ক্লাসের ভিতরে যা আছে সেটা। আমরা কপি স্টাইল ডেকোরেশন যখন করবো, তখন কত নাম্বার লাইনে এখানে দেখা যাচ্ছে 25 নাম্বার লাইন না, এখানে যাবে, এখানে যে আমরা এটার উপর সিলেক্ট করবো,
সিলেক্ট করে ডিলিট করে দিবেন, যেহেতু এখানে আমরা কি এইটাই পেস্ট করবো, আবার পেস্ট করে দিবেন। সরি, দাঁড়ান দাঁড়ান, আমাদের রুলসটা বুঝাবো। কপি রুল ডিক্লারেশন করি না, এই রুল মানে হচ্ছে ক্লাস সহ, ঠিক আছে? আমার বলাটা বলেছে এখানে রুলস মানে হচ্ছে কি ক্লাস সহ, আর স্টাইল মানে শুধু স্টাইল গুলো, এটা কথার মাধ্যমে বোঝা যাচ্ছে। স্টাইল মানে কি শুধু স্টাইল যেগুলো করছি প্রপার্টি অনুযায়ী সেগুলো, আর রুল মানে কি রুল সহ কপি হবে। তাহলে যেটা এখন বললাম এটাকে ডিলিট করে দিবেন, আগেরটাকে পরেরটাকে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। যেহেতু আমরা এখানে কাজ করছি এটা তো আর থাকবে না, অটো সেভ হয়ে তো আর থাকবে না, এবার ডিলিট দেন আর যাবে, ঠিক আছে? এই সেম জিনিসটাকে এখন আমরা একটা ইমেজ বক্স বানাবো। ইমেজ বক্স, কি বক্স? ইমেজ বক্স নামে box বানাবো। এখানে একটা ইমেজ নিব, ইমেজ নিয়ে আসি, Suppose এই যে এখানে একটা image নিব। ইমেজটার নামটাকে চেঞ্জ করে দিই, সাপোজ বক্স ডট জেপিজি লিখে রাখলাম। এটাকে কল করি, ইমেজেস টপিক কিন্তু দুইটা শেষ, আরেকটাতে আসছে, এটা হচ্ছে ইমেজ বক্স কিভাবে বানাবো। বক্স ডট জেপিজি, এটা আরেকটা টপিক। ইমেজেস নামে একটা টপিক আছে না, ছিল ইমেজেস টপিক। ফন্টস তো দেখি নাই আমরা, আমরা যেটা করতেছি একটা দেখি একসাথে দেখে দিই, তাহলে মনে থাকবে ভালো। ইমেজ শো করছে তাই না? এবার এটাকে আগে স্টাইল করি, বক্সের আকারে এসে ইমেজ বক্স। সব কিছু সেম রাখলাম, ওকে, সব কিছু করলাম সেম রাখলাম, সেম রাখছিলাম, বক্সের স্টাইলগুলো সব কিছু সেম রাখলাম। হাইট উইডথ 40%, একটা রিলোড দেন, মাঝখানে চলে আসছে, ওই যে একটার উপরে একটা চলে গেছে কি জন্য? হ্যাঁ, এখানে আরেকটা অটো তৈরি হয়ে গেছে কি জন্য? এটাই তো এখানে তৈরি হয়েছে তাই না? এটা তো কোনো সমস্যা না, আমাদের ইমেজটা বলবো, ইমেজটা বলা আসতেছে, ঠিক আছে? আমরা কপি পেস্ট করলাম না, আমাদের তো সব ঠিকই আছে, জাস্ট খালি ইমেজটা বলা। এখন ইমেজটাকে যদি আমি রেসপন্সিভ করতে যাই তাহলে কি লিখতে হবে? ইমেজ বক্স এর ভিতরে ইমেজ আছে তাই না, আইএমজিএস। তাহলে ইমেজটার উইডথটা যদি আমি 100% করে দেই তাহলে কি ও যে ও যার আন্ডারে থাকবে সে তার আন্ডারে কি হবে, 100% জায়গা পাবে, ঠিক কি না? তাহলে একটা রিলস হবে, রিলোড দেন, 100% জায়গা পেয়েছি। কার জায়গা পাচ্ছি? হাইটটা তো আমরা কি দিচ্ছি, হাইট 200 পিক্সেল দিয়ে রাখছি। এখান থেকে দেখি তো আমাদের কোনটা প্রবলেম। মার্জিন অটো উইডথ 40% দেওয়া ঠিক আছে, কোনটা কাটবে? 100% হাইট দিয়ে নিতে হবে, অটো দিয়ে দিই, ম্যাচিং করে নিব জায়গা অনুযায়ী। একে এবার কি বলে দিব, ওভারফ্লো দিলেন, যেহেতু ওর থেকেও বের হয়ে যাচ্ছে না ইমেজটা, তাহলে ইমেজ বক্সের দরজা জানলাগুলোকে কি করে দিব, অফ করে দিব। বুঝা গেছে? এবার যে একটা দিব হয়ে গেছে না, ইমেজটা নিয়ে নিচ্ছে না ওর জায়গা মতন করে। ইমেজ যত বড়ই হোক ওর মতন করে ও রেসপন্সিভ হয়ে অটোমেটিক ঢুকে যাবে। ইমেজ তো কাটবে, হাইটটা দিছি না আমরা অটো, উইডথ তো 100% ঠিকই দিচ্ছি, উইডথ কাটছে। আমি যদি হাইট দিয়ে দিই 100% তাহলে তো হাইটও 100%ই পাবে।
ঠিক কিনা? যতটুকু জায়গা আছে ওর ভিতরে কি চ্যাপ্টার হয়ে যাবে না জিনিসটা? বুঝতে পারছি? পাইছে? ভিতরে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম তো আছে। আছে না, আমরা যে একটা টেক্সট দিছিলাম, টেক্সটটা কোথায় গেল? এখন দরকার ছিল না যে এসে বলে কোশ্চেন করো। টেক্সটের উপরে ইমেজটা আইসা বলতেছে না, পুরো ফুল বক্স নিয়ে নিচ্ছে। ওটা খেয়াল আছে? আচ্ছা, এর জন্য জাস্ট আর কিছু না, আমরা আরেকটা এর ভিতরে একটা ডিপ নিয়ে নিচ্ছি। কি করবো? এটা আরো ইজিতে করা যায়। আমি একটু, আচ্ছা এটা থাক, এটা আমি পেঁচাবো না, জাস্ট খালি ইমেজটাকে কিভাবে স্টাইল করে সেটা দেখাচ্ছি। পেঁচানোর দরকার নেই, আমি বললেই পেঁচাবে না। নেওয়ার কমন নিচ্ছে, আমরা তাহলে ইমেজকেও ডিজাইন করতে পারি সেম টাইম, তাই না? তাহলে পারবো তো। জাস্ট নিচে আর একটা ডিপ নিয়ে টেক্সটের এটা দিয়ে দিচ্ছি, আর কিছুই না। এটার সাথে এটা লাগাই রাখছি। এটাকে আলাদাভাবে একটা ডিপের ভিতরে আমরা আন্ডার বুঝাই দিচ্ছি, ওটাকে আলাদাভাবে বুঝাই দিচ্ছি। যদি একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে এভাবে ডিপ ডট ইমেজ বক্স TW2 মানে আর একটা ডিপ নিই, ডিপ নিয়ে জাস্ট ওর আন্ডারে ঢুকাই দিলাম। এরপরে কি রাখলাম? আরেকটা ডিপ রাখলাম, যাকে বলে দিলাম ইমেজ টেক্সট। কোনো প্রবলেম থাকলে বলেন বুঝতে। এরপরে H3 দিলাম, যেহেতু H1 হয় না ইমেজের সাথে কখনোই। নিচে কি দিলাম এর ভিতরে? দিস ইজ ইমেজ, বেশি হেডলাইন। তাহলে ইমেজ ট্যাগটাকে কি করব? ইমেজ টেক্সট, আরেকটা হচ্ছে কি ইমেজ বক্স 2। বক্স 2 কে একটা কি দিব? উইডথ সাপোজ বক্স কার আন্ডারে? বক্স 2 এর আন্ডারে না, ইমেজ বক্সের আন্ডারে না? এখান থেকে দেখ, ইমেজ বক্সের আন্ডারে কি এই দুইটা না? এই যে এটা একটা, এটা একটা। বুঝতে প্রবলেম হলে যে এসে দুইটা টিপতে, তাই না? দুইটা টিপ। তাহলে ওকে 100% দেওয়া মানে কি, ওই যে অরিজিনালটার 40% পাওয়া, তাই না? 100% দিয়ে দিলাম, 100% পাবে। তাহলে ইমেজটা এবার কার ভিতরে? এই ইমেজটা এই ইমেজ বক্স 2 এর ভিতরে না? এই যে মাত্র দিলাম, আলাদা আলাদা করে দিলাম, এই যে ইমেজ বক্স 2 এর ভিতরে না? তাইলে এবার এই ইমেজটা কাকে দিব? আরেকটা দিয়ে নিলাম, তারপরে এটাকে জাস্ট তার আগে দিয়ে দিলে তো ওটা কম হয়ে গেল, তাই না? তাহলে এই প্রপার্টিটা তো আর দরকার পড়তেছে না, এটাকে ডিলিট করে দেন। তাহলে ইমেজকে এবার 100% করার জন্য ইমেজের কল করে নিচ্ছি। দ্যাটস ইট। এবার কি প্রবলেম হয়েছে বলুন তো? এবার এই টেক্সটটা এর সাথে আসার চেষ্টা করব। সো একে কি করে দিব? ডিসপ্লে ইনলাইন ব্লক। আবার এই চলে গেল। আচ্ছা, ইনলাইন ব্লক না দিয়ে ডাইরেক্ট ব্লক দিয়ে দিই, যেটা আমাদের দরকার পড়তেছে না, ফ্ল্যাশ খাওয়ার মতো কিছু নাই। আবার এই টেক্সটটা গুগল ইমেজ টেক্সটটাকে, এটাও কি একটা ডিপ না? ডিসপ্লে ব্লক ওভারফ্লো হিডেন, এটাও কি হবে? ওভারফ্লো হিডেন। টেক্সটের একটা কালার দিয়ে দিই,
ব্যাকগ্রাউন্ড কালার দেই ব্যাকগ্রাউন্ড পুরো ফুল ডিভির এটা ব্যাকগ্রাউন্ড কালার তাই না আমি তো এই সোয়ানকে ধরে নিয়ে বসছি সরে গেছে ওই দিকটা কোথায় ওই দিকের আন্ডার থেকে তো সরে গেছে এই দিকের থেকে তো আমরা সবাই জায়গাটাকে অনুসারে জায়গাটা সেম রাখছিলাম না ওই যে হাইটটা এবার কেটে দেন দেখেন ফুলে যে টেক্সটটা পাইছি এটা ব্যাকগ্রাউন্ডও সেম দিছি তো তাই কালারটা মিলে গেছে সেটা দেন টেক্সটের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এবার হাইট দিবেন কাকে তাহলে ইমেজ 2 কে হাইট 100% না দিয়ে কত পার্সেন্ট দিবেন সাপোজ পার্সেন্টেজ দিয়ে দেন আচ্ছা 100% রাখলাম যে আমাদের প্রতিটা ইমেজ কি 100% রাখা মানে কি এটা অটো ফিক্স হয়ে যাবে প্রতিটা ইমেজেরই 100% পেয়ে যাবে সেই জন্য জাস্ট একটা পিক্সেল দিয়ে দিতে পারেন যদি আপনার দরকার হয় দরকার পড়বে না এটা একটাই আমরা ইমেজ নিচ্ছি জাস্ট খালি টেক্সটের লাইন সেন্টার দিয়ে দিলে আমাদের ইমেজ বক্সের মেইন যে টপিকটা ওটাও শেষ সেন্টার টেক্সট ট্রান্সফর্ম করে দিই ক্যাপিটালাইজ করে দিই ঠিক আছে তাহলে ইমেজ বক্স রেডি ইমেজ সহ লেখা সহ কি বক্স রেডি পারবো তো এরপর আছে এই যে এই বক্সটা আমরা তৈরি করছি তাই না এটা খালি এই যে প্যাডিং দিয়ে দিচ্ছে লেখার চারপাশ দিতে প্যাডিং দিয়ে দিচ্ছে এই জন্য এটা কি বড় হয়ে গেছে পারবো তো এই বক্স বানাইতে এই যে এটা এবার বাকি আছে কি টেক্সট শ্যাডো সেম থিংস টেক্সট শ্যাডো কার উপরে অ্যাপ্লাই করি সাপোজ ডট ইমেজ টেক্সটের ভিতরে কি আছে h3 আছে না টেক্সট শ্যাডো প্রথমটা কি মনে আছে কালার দিয়ে দিলাম একটা সেম থিংস তাহলে উপর থেকে নিচের দিকে আনলাম 3 পিক্সেল সরি বাম থেকে ডানে আনলাম উপর থেকে নিচের দিকে আনলাম 5 পিক্সেল আর এটাকে ঘোলা করে দিলাম 3 পিক্সেল কালার দিয়ে দিলাম শ্যাডোটা কি আকারে খাওয়াবো শ্যাডো হয়েছে না বোঝা যাচ্ছে না অন্য কালার দিয়ে তারপর রেড দিয়ে দিলাম সেম কালার হয়ে গেছে শ্যাডো বোঝা যাচ্ছে আচ্ছা আমি চাচ্ছি যে দুইটা কালার ইউজ করব সেম ভাবে আরেকটা কালার আপনি কপি করে জাস্ট এখানে কমা দিয়ে আবার পেজ দিয়ে এটাকে কালার চেঞ্জ করতে পারেন একটা কালার নিই নিলাম এটাকে ডান থেকে বামে আনলাম সাপোজ 8 পিক্সেল এটাকে বাড়ায় 6 পিক্সেল করে দিলাম গোলা করে দিলাম 5 পিক্সেল ঠিক আছে দুইটাই শ্যাডো হয়েছে না লালও আছে ইয়েলো আছে বুঝে গেছে তাহলে টেক্সট শ্যাডো পারবো তো এইটা আরেকটা কি হোভার নিয়ে এটা তো দেখানো গেছিলাম সে হোভার করলে জাস্ট আসবে জাস্ট ওখানে হোভার লিখে দিয়ে দিলেই হোভারে আসবে তাহলে আর অটো থাকবে না হোভার যখন করবো আমরা তখন আসবে তাই না
এই যে টেক্সট শ্যাডো ইফেক্ট আমরা করে ফেলছি, দেখেন এখানে আর কিছু বাকি আছে, এগুলো অ্যাকুরেট করা, একেবারে একটাই কালার দেওয়া, কোনো ঘোলা করে না, এই জন্য অ্যাকুরেট আসছে, তাই না? ঘোলারটা জায়গায় 0 রাখবেন, এটা ঘোলা করছে যে 5 পিক্সেল ঘোলা। আচ্ছা টেক্সট শ্যাডো শেষ, টেক্সট ওভারফ্লো, টেক্সট তো করেন, টেক্সটটা দেখেন এবার, টেক্সট টপিক ছিল না, টেক্সট টেক্সট ওভারফ্লো লেখেন, তিনটা টপিক লিখেন, টেক্সট ওভারফ্লো, টেক্সট ওয়ার্ড আর হচ্ছে ওয়ার্ড ব্রেক। টেক্সট ওভারফ্লো, ওয়ার্ড ব্রেক। তিনটা প্রপার্টি, টেক্সট ওভারফ্লোর ভ্যালু হয় কত প্রকার বা কি কি ওটা পরে যায় না, আগে শুনি যে টেক্সট ওভারফ্লোর কাজটা কি। টেক্সটকে যখন আমি ওভারফ্লো করব তখন সে শো করবে কিনা সেটাই হচ্ছে টেক্সট ওভারফ্লো। এই যে আমরা ওভারফ্লো হিডেন লিখি না, সেই জাতীয় জিনিস, সে কি শো করবে কি করবে না সেটা। আর ওয়ার্ড মানে হচ্ছে যে আমাদের কিছু ওয়ার্ড থাকে কি খুব বড় না, তারপর 14-15 লাইনের একটা, সরি লিটারের একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা একটা প্যারাগ্রাফে জায়গা নিচ্ছে না, তাহলে ওটা অটোমেটিক ওই ওয়ার্ডটার জন্য একটা ওয়েবসাইটের রেসপন্সিভ নষ্ট হয়ে যাবে। সো তখন দিতে হয় যে ওই ওয়ার্ডটা যাতে অটোমেটিক ভেঙে নিচে চলে আসে, সেটাকেই বলে হচ্ছে এখানে ওয়ার্ড বা আরো সহজ ইজিতে বলে ওয়ার্ড র্যাপ বলে এটাকে। আর ওয়ার্ড ব্রেকের প্রপার্টি তো বুঝতে পারছি যে কি জন্য কোনটা ইউজ করতেছি, এটা একটু দেখে নিই। টেক্সট ওভারফ্লো এখান থেকে না দেয়, যে ইলিপস ক্লিপ এগুলো দরকার নেই, অ্যাকচুয়ালি কোনো আমলেই দরকার অতটা পড়বে না। ওভার জাস্ট জেনে রাখেন কোথায় কি আছে। এই যে ওভারফ্লো ভিজিবল, এটা দরকার পড়বে। সাপোজ ধরেন আপনার একটা লেখা বড় কিন্তু এটা কি হয়ে রয়েছে, ওই যে ডট 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 অটোমেটিক আইসা রয়েছে, তাই না? লেখাটা বড় হয়ে গেছে, কিন্তু এটা চাচ্ছে যে মানুষ দেখবে কিভাবে, এটাকে উপরে যখন মাউসটা রাখবেন তখন দেখবেন যে বাকি টাকার লেখাটা দেখাচ্ছে, ঠিক আছে? তখন জাস্ট খালি একে বলে দিতে হবে কি টেক্সট ওভারফ্লো ভিজিবল, মানে দেখা যাতে যায়, এই যে এটাই দেখাচ্ছে, সরি ওভারফ্লো ভিজিবল। আর টেক্সট ওভারফ্লো ইনহেরিট স্টাইলে দেয়, এটাই আর কিছু। আর এখানে দেখেন ওভারফ্লো হিডেন দেওয়ার কারণে, অর্থাৎ এটা আমরা কি জানি যে ওভারফ্লো হিডেন দেওয়ার কারণে দরজার বন্ধ হয়ে যায় না। সো তাকে যতটুকু এই যে দুইটার দিছে কত 200 পিক্সেল, 200 পিক্সেলের ভিতরে সে থেকে গেছে, এরপর আবার এখানে এসে কি বলে দিচ্ছে যে ওভারফ্লো ভিজিবল, যখন ওভার করবে তখন কি করতেছে, এটা শো করতেছে, ওভার করলে এটা শো করতেছে। ক্লিয়ার? হোয়াইট স্পেস নো র্যাপ, এটা আমরা পাবো হচ্ছে এসে গিয়ে কি বলে ইউএলএলআই, অর্থাৎ নেভিগেশন বার করতে গিয়ে এটা পাবো, মানে হচ্ছে এই জিনিসটা আমাদের দরকার হয় যে হোয়াইট স্পেস নো র্যাপ জিনিসটা কি। হোয়াইট স্পেস নো র্যাপ মানে হচ্ছে ওর নির্দিষ্ট জায়গাকে থেকে টেক্সটটাকে না ভেঙে ইজি ওয়েতে দেখাবে। যেরকম এই যে ডট 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 যে চিহ্নটা আসছে, এটা আসছে কিন্তু হোয়াইট স্পেসের কারণে, হোয়াইট স্পেস নো ওয়ার্ড, বুঝতে পারছি? অর্থাৎ লেখাটা ভাঙতেছে না, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এগুলো ছোটখাটো জিনিস না জানলে দেখা গেছে যে ওই ওয়েবসাইট আমার রেসপন্সিভ নষ্ট হয়ে থাকবে, তখন দেখা যাবে যে ওয়েবসাইট আপনি পুরাই রেসপন্সিভ করছেন, কোনো দোষ নেই, কিন্তু একটা জায়গায় যে ওয়ার্ড বড় ওই জন্য ওই ওয়ার্ডটা বাইরে বের হয়ে যাচ্ছে, ওটাকে ভিতরে আনার জন্য তখন দিতে হয় যে হোয়াইট স্পেস বুঝতে পারছি? এই নো র্যাপ জিনিসটা কোথায় পাবেন? আর ওই যে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা দেখি না নিচে স্ক্রল বার আসে, ওই হ্যাঁ ওয়ার্ড ওইটাই হচ্ছে যাতে স্ক্রল বাটনটা না আসে। আর স্ক্রল বাটন আসে মানে কি রেসপন্সিভ না, বুঝতে পারছেন? এটাই হচ্ছে এই জিনিসটা, এখানে আর কিছু নাই। এই যে ওয়ার্ড ব্রেক এখানে লিখে দিচ্ছে, ওয়ার্ড মানে কি ওয়ার্ডটা যাতে ব্রেক হয়ে নিচে চলে আসে। এই যে এখানে যেটা আমি একটু আগে বললাম যে একটা লাইন অনেক বড় আছে, দেখেন এই যে এই লাইনটা অনেক বড় না, এই এতটুকুর জন্য আপনার ওয়েবসাইটটা ভেঙে যাবে, রেসপন্সিভ নষ্ট হয়ে যাবে। তখন এটাকে এই প্যারাগ্রাফকে কল করে দিতে হবে, যদি এর ভিতরে এত বড় কোনো লাইন থাকে তাকে ওয়ার্ড করে ব্রেক ওয়ার্ড করতে হবে, যাতে ওয়ার্ডটা ব্রেক হয়ে চলে আসে। ঠিক আছে, দ্যাটস ইট।
আচ্ছা এবার আসেন ফন্টে কিছু আছে কিনা নিচে নিচে দেখে নিন ফন্ট আমরা ফন্টের লিঙ্ক ভাবে ইউজ করছি বা গুগল ফন্ট এগুলো আমরা ইউজ করছি তাই না এবার আসি কিছু ফন্টের নাম জানি ফন্টের নাম জানছিলাম কখনো আমরা কি পর্যন্ত যাইনি কিছু ফন্টের নাম লেখেন টিটিএফ ওটিএফ ডব্লিউএফএফ এই কটা নাম লেখেন এগুলো হচ্ছে ফন্টের এক্সটেনশন ফরম্যাট আমি যা আপনি না সমস্যা আমি পানি যদি না দিয়ে আচ্ছা এসবিজি ফন্ট ইওটি সবচেয়ে বেশি দেখবো আমরা ওফ আর হচ্ছে উপরে টিটিএফটা ঠিক আছে এইগুলো হচ্ছে ফন্টের ফরম্যাট এগুলো কোথায় কোথায় কোনটা সাপোর্ট করে না করে সেগুলো এখান থেকে দেখে নেবেন যে কোনটা কোন জায়গায় সাপোর্ট করে দেখেন যে ওটিএফ এর কথা বললাম আর ওএফ এই দুটো জিনিস সবচেয়ে বেশি সাপোর্ট করে সেগুলো বেশি আমরা ইউজ করি ঠিক আছে আচ্ছা ইউজিং দ্য ফন্ট ওয়েট এটা ফন্টটা ইউজ করার দুইটা সিস্টেম এক হচ্ছে আপনি ফন্টটা আমরা যেভাবে ইমেজ ইউজ করি না ইমেজকে কল করার সময় কি করি আইএমজি তারপরে সোর্সের মাধ্যমে কোথায় আছে ইমেজটা ওটাকে কল করি ঠিক সেম ভাবে এটাও সেম আপনি একটা ফন্ট নিজস্ব কম্পিউটার থেকে ডাউনলোড করে পরে ইউজ করবেন আমরা প্রজেক্ট করতে গিয়ে দেখবো এই জন্য আর কি আমি এত বিস্তারিত দেখাইতে যাচ্ছি না টাইম নষ্ট করতে যাচ্ছি না সেজন্যই জাস্ট ইমেজের মতনই মনে করেন না ফন্ট @ফন্ট ফেস আপনি একটা @ফন্ট ফেস নাম দিলেন তারপরে ও আপনি নিজেই নাম দিতে পারবেন আবি যাবি যা ইচ্ছা আপনার নাম দিয়ে আপনি ফন্ট বানাতে পারবেন কোনো সমস্যা নেই ফন্টটা আপনি ডাউনলোড করেন কনভার্ট করে আপনি ফন্টটা আপনার ফোল্ডারে রাখলেন রাখার পর আপনি নিজে একটা নাম দিলেন নাম দিয়ে বললেন যে কোথায় আছে আমার ফন্টের ফাইলটা এই যে সোর্স src url এই জায়গায় আমার ফন্টের ফাইলটা আছে হ্যাঁ এক্সটেনশনটা ঠিক থাকলে আর কিছু না ফন্টের নাম আপনি ইউজ করতেন কারণ আমরা যেখানে ইউজ করব সেখানে তো জাস্ট খালি ফন্ট ফ্যামিলি লিখে দিলেই হয়ে যাবে তাই না সো এটাকে আগে একবার কল করাইতে হবে কলটা করাইতে হবে কোথায় সিএসএস এ এটা মাথায় রাখতে হবে কলটা কিন্তু HTML না কল করা কোথায় সিএসএস এ কল এখান থেকে ট্রাই সেলফ একটু যান এই যে এখানে দেখেন স্টাইলের ভিতরে লিখে দিচ্ছি স্টাইল মানে কি সিএসএস তো তাই না আমরা সিএসএস এক্সটার্নালের ভিতরেই ফার্স্টের দিকে যেভাবে ফন্ট ফেস লিখে ফন্ট ফ্যামিলি আমার নিজের মতন করে একটা নাম দিয়ে তারপর সোর্স কোথায় আছে তারপর ওটাকে সব জায়গায় আমি ইউজ করতে পারি যেখানে এই হচ্ছে ফন্ট আর বোল্ড করা আমরা এই জিনিসটা দেখছি অলরেডি ইউজ করছি ফন্ট উইডথ বোল্ড তাই না বোল্ড নর্মাল এরকম আছে অনেক কিছু আচ্ছা এটা টপিক শেষ ইমেজের ভিতরে যাই ইমেজে এটা দেখছি না ইমেজ গোল করার শর্ত কি হাইট উইডথ সেম থাকতে হবে এটা কিন্তু গোল হয় না অ্যাকুরেট হইছে এটা ডিম হয়েছে আচ্ছা এই বর্ডার রেডিয়াস আমরা করছি একটু আগে এই জন্য বললাম এই টপিকটাও শেষ হয়ে যাবে এই যে সাইড দিয়ে একটা প্যাডিং দিলে কি আর একটা ফ্রেমের মতন তৈরি হচ্ছে না ইমেজের সাইডে যদি আমি একটা প্যাডিং দেই 5 পিক্সেল তাহলে কি একটা ফ্রেম তৈরি হয়ে যাচ্ছে তাহলে পারবো এটা আজকাল দেখেন এই যে প্যাডিং দিচ্ছি ঠিক আছে 5 পিক্সেল অ্যাকুরেট না আপনি যা ইচ্ছা তাই বুঝতে পারেন না আর রেসপন্সিভ ইমেজ বানানোর জন্য আমরা কি করলাম মাত্র 100% করেছি দ্যাটস ইট আর কিছু
এই যে এখানে ম্যাক্সিমাম উইডথ 100%, হাইটটা কি অটো করে দিচ্ছি। সেন্টার অ্যান্ড ইমেজকে মাঝখানে আনার জন্য কি করি, মার্জিন অটো, এগুলো আমরা অনেক এই ফার্স্টের দিকে থেকে শিখে আসতেছি যে ইমেজকে মাঝখানে আনার জন্য কোনো টেক্সচার লাইন সেন্টার নাই, ইমেজ লাইন সেন্টার নাই। এটাকে আনার জন্য কাকে করতে হয়, আগে ব্লক করতে হয় যে জায়গাটাকে, তারপরে ওকে দিতে হবে না, দিতে হবে কাকে, যাকে আমি ও যার আন্ডারে ইমেজটা থাকে তাকে দিয়ে দিব মার্জিন, অথবা ওকে টেক্সট লাইন সেন্টার দিব। আর যদি ওকে ডাইরেক্ট দিই, ইমেজকে যদি ডাইরেক্ট কল করি, তাহলে ওকে দিতে হবে কি মার্জিন অটো, সেটাই যে এখানে দেখাচ্ছি। ওকে, ডিসপ্লে আগে ব্লক করে নিতে হবে। এই যে এটা মাত্র বানাইলাম, এটার কথাই বলছিলাম যে এটা আপনাদের বানাইতে হবে। এটাকে বলা হচ্ছে পোলারয়েড ইমেজ। লিখে রাখেন, আপনাদেরকে যখন টপিক ধরা হবে তখন এটাকে পোলারয়েড ইমেজ অথবা কার্ডস বলা হয়। কার্ডস, এই জাতীয় ফ্রেমকে বা এই জাতীয় বক্সগুলোকে বলা হয় কার্ডস অথবা পোলারয়েড ইমেজ। এই জাতীয় আবার কেমনে এই যে স্টাইলটা, এই স্টাইলটা আপনি দেখলে বুঝবেন না, একটা বক্স, একটা ইমেজ থাকবে, নিচে লেখা থাকবে, এটা এই বক্সটাকেই বলা হচ্ছে পোলারয়েড ইমেজ অথবা কার্ডস। বুঝতে পারছি? এই জাতীয় এই যে বক্স, শ্যাডো থাকবে, একটা ইমেজ থাকবে, শ্যাডো নাও থাকতে পারে, বাট বাধ্যগতভাবে কি থাকবে, একটা ইমেজ থাকবে আর নিচে লেখা থাকবে। এটা হচ্ছে পোলারয়েড ইমেজের কাজ। এবার আসুন অপাসিটি। অপাসিটি ইউজ করতে পারি? এটাই তো, এই যে ঝাপসা করতে 0.5 1 দিলে কি পুরো ফুল ক্লিয়ার, সেটা এখানে বলছি। এই যে অপাসিটি। ইমেজ টেক্সট যদি আপনি কোথায় দিতে চান সেখানে দিতে পারেন। ইমেজ টেক্সট আপনি চাচ্ছেন ইমেজের মাঝখানে দিবেন, দেন সেন্টার, টপ লেফট, বটম রাইট, টপ রাইট, এখানে কি অ্যাকুরেট ভাবে দেওয়া আছে সেগুলো একটু দেখে নিন। টপ লেফট রাইট কিভাবে দেয় আমি একটা দেখাই দিচ্ছি, একটা দেখলে তো বাকিগুলো পাবেন। টপ লেফট কি করছে, জাস্ট এই যে টপ লেফট নামে একটা ক্লাস নিয়েছে, ডিভ নিয়ে, অর্থাৎ এই ইমেজের উপরে লেখা দিবে সে এখান থেকে। তাহলে এখানে গিয়ে জাস্ট দেখেন টপ লেফটটাকে কোথায় কল করছে, এই যে টপ লেফট পজিশন অ্যাবসলিউট করছে ওর আন্ডারে, তাই না? টপ থেকে 8 পিক্সেল, লেফট থেকে 16 পিক্সেল ফন্ট সাইজ সাথে। আমরা কিন্তু বেশিরভাগই এতদিন অ্যাবসলিউট এবং পজিশনের কাজ করছি, তো এটা না বুঝার কিছু নাই। না বুঝলে বলেন, বুঝতে প্রবলেম আছে বলেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তাই কিন্তু কিছুদিন পরে যে আর বলতে পারবেন। হ্যাঁ বলেন। আচ্ছা, টপ লেফট পজিশনটা কি কার আন্ডারে আছে? ইমেজের ডিভের আন্ডারে আছে, তাহলে ইমেজটা কি? না না, রিলেটিভ একটা তো থাকি ক্লাস। আচ্ছা, যেটার আন্ডারে আমরা এইটার সম্পূর্ণ জায়গায় ঘোরাবো না আমাদের লেখাটাকে, সো ও আমার হবে কি রিলেটিভ, আর যাকে ঘোরাচ্ছি সে হবে কি অ্যাবসলিউট। কি বলছিলাম, আমাদের গোষ্ঠী অলওয়েজ রিলেটিভ আর ফ্যামিলি গুলো কি অ্যাবসলিউট। সো এটাকে যদি আমি টপ থেকে দেই, যদি আমি এইটাকে এইখান থেকে আনতে চাই তাহলে কি করবো বলেন তো? বটম টপ রাইট, বটম রাইট, রাইট বটম, বটম রাইট। নিচে চলে আসবে, তাহলে বটম কি 8 পিক্সেল, বটম থেকে আরো নিচে আসতেছে, তাই না? তাহলে এটাকে কি করবো আমরা, মাইনাস করে দেব, মাইনাস 8 পিক্সেল একটু উপরে চলে যাবে। আর রাইট থেকে কি হবে, রাইট থেকে তো প্লাস আছে, ওই আমরা যদি জিরো করে দিই বটম, 0 পিক্সেল দিলাম, 0 পিক্সেল। এটার হাইটটা কত আছে? আচ্ছা, হাইটের আমাদের জানার কোনো দরকার নেই। রাইট লেফট ছিল টপ আর বটম, রাইট লেফট, রাইট থেকে আমরা মাইনাস 16 পিক্সেল যদি দিই তাহলে কোথায় যাওয়ার কথা, বাইরে। হ্যাঁ, আমাদের লজিক ঠিক আছে, প্লাস করছি এই জন্য রাইট ঠিকই কাজ করতেছে।
রাইট কে যদি 160 পিক্সেল দেন দেখেন কাজ করতেছে কিন্তু তাই না রাইট থেকে চলে আসতেছে বটমও কাজ করতেছে জিরো অবস্থায় এখানে মাইনাস কাজ করতেছে না তাহলে এখানে আমরা মাইনাস 100 পিক্সেল দেব তাহলে কোথায় যাওয়ার কথা কাজ করতেছে না ভুল আছে আমাদের হয়তো কথা এই যে এখানে বানানি ভুল বটম ঠিক আছে এবার কাজ করতেছে এবার জিরো করে দেন ঠিক আছে বানানি কখনো এটা কোনো করবেন না যে আপনার কম্পিউটার ভুল হলো হয়েছে আমার তাহলে এটাকে নিয়ে আসা এই যে একটা জায়গায় চলে আসছে তাই না ঠিক আছে তাহলে পজিশন আমার কোনো কোশ্চেন আছে বলেন থাকলে বলেন এখন যা কোশ্চেন করে যত কোশ্চেন করার পরে সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা ইমেজের যে কোনো জায়গায় লিখতে পারবো তাই না এবার আসি বাটনসে এই বাটনগুলো আমরা কিসের মাধ্যমে শিখছিলাম কালেকশন টু বাটন কিসের মাধ্যমে শিখছিলাম বাট HTML এ ডাইরেক্ট বাটন নামেই একটা ট্যাগ আছে সেটার মাধ্যমে আমরা একটু দেখি একটা ডিপ নেই ওটাকে কিভাবে ডিজাইন করে আর ইজি ওয়েতে কিভাবে খুব দ্রুত বানানো যায় সেটা দেখতে চেষ্টা করছি এটাকে দিলাম বাটন বক্স দরকার নেই এটারও দরকার নেই বাটন বক্স দরকার আমাদের শুধুমাত্র এটার দরকার এটার ভিতরে দিও বাটন একটা জিনিস সাপোজ হোম ট্যাব বেশি নিচের জন্য এটা বারবার পেস্ট হচ্ছে ঠিক আছে এবার এটাকে ডিজাইন করি আমরা পরে দিই সাপোজ about service তাহলে কোথায় আছে বাটন বক্সের আন্ডারে আছে বাটন গুলো তাই না বাটন বক্স কি আছে বাটন আমরা এদেরকে একটা রিলোড করে আসুন দেখেন ওটা ছাড়াই অটোমেটিক বাটন তৈরি হয়ে গেছে একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখেন বাটন তৈরি হয়ে গেছে এটা একটা সুবিধা আর কি বাটন ট্যাগ দিয়ে বানাইলে এটা একটা সুবিধা যে বাটন অটোমেটিক তৈরি হয়ে থাকে এটাকে নিচ থেকে একটা মার্জিন দিয়ে বাটন তৈরি হয়ে গেছে তাই না তাহলে প্রশ্ন থাকতে পারে না যে এত কষ্ট করে নেভিগেশন বার কেন বানাই না নেভিগেশন বার এক জিনিস এগুলোর ভিতরে এগুলো আরেক জিনিস এগুলো নর্মাল জিনিস এগুলো অনেক আগে ইউজ হতো বাট এটাকে এখন হাইপারভাবে কিভাবে বানাই সেটা একটু দেখাচ্ছি এটাকেই জাস্ট আমরা ওই যে কল অ্যাকশন টু বাটন বানাই না সেটাকেই জাস্ট এভাবে বানাবো আমরা যেভাবে প্যাডিং দিই সেম নিয়মে তারপর 20 পিক্সেল উপরে নিচে ডানে বামে 30 পিক্সেল দিলাম ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা টেক্সট লাইন সেন্টার করে দিলাম
লেখার কালার দিয়ে দিলাম সাদা। এবার একটা রিলোড দেন। আমাদের বাটন ফিরে আসছে। এটা দেখেন নির্দিষ্ট বর্ডার পাচ্ছে, কিন্তু একটু বড় করে দেখো, এই যে বাটনের নির্দিষ্ট একটা স্টাইল আছে, যে বর্ডারটা পাচ্ছে না, বর্ডারটা যদি আমরা না আছে তাহলে এই বর্ডারটাকে কি বলে দেব, বর্ডার হাইট, তাই না? একটা রিলোড দেন, এই বর্ডারটা চলে গেছে, আমাদের অ্যাকুরেট বাটন পেজ, তাই না? এখন এটাকে ধরলে জাস্ট এই করবো, হোভার করলে কি করবে, একটা শ্যাডো বের হবে। তাহলে কিভাবে বানাতে পারি, বাটনকে দুবার করলে শ্যাডো হবে, তাই না? তাহলে এগুলো কি আকারে আছে, বক্স আকারে আছে না? তাহলে বক্স শ্যাডো 3 পিক্সেল 4 পিক্সেল, আমরা ঘোলা করলাম 5 পিক্সেল। একটা কালার নিয়ে এসি, সাপোজ একটা কালার নিয়ে এসে এই জাতীয় একটা কালার, শ্যাডো কালার নিয়ে আসলাম, যদিও শ্যাডো কালার হয় না, দিয়ে রাখলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হচ্ছে তখন। আপাতত কি আছে দেখুন, আপাতত ছিল যেটা, ওটাতে দেখুন কোনো আলাদা করে বুঝতে ইজি হবে। কিন্তু রিলোড দিয়ে দেন, যখন ধরতেছি শ্যাডো হচ্ছে একটা, কালার হচ্ছে একটা, তাই না? বাটন ইজিলি বানায় ফেললাম। একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেন, কত স্টাইলের ডিজাইন আছে, রেডিয়াস 50 পিক্সেল 0, 50 পিক্সেল 0, that's it. হলো না কেন? না, এটা কোনো প্রবলেম না, এটা কোনো প্রবলেমের ভিতর। ও, আমরা হোভারকে দিতেছি না, ঝুললে পরে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আরেকটা ডিজাইন করতে পারেন, সাপোজ এটাকে কপি করে এখানে দিয়ে দেন, জাস্ট এটা 0 করেন, এটা 15, এটাকে 0 করেন, এটা 15, ঠিক আছে? ডিজাইনটা ঠিকই থাকবে, জাস্ট এটা ধরলে চেঞ্জ হয়ে যাবে, বুঝে গেছে? এবার এগুলোকে জাস্ট আর কি দেওয়া যায়, জাস্ট আপার কেস দিয়ে দেন, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তাহলে বাটনস তো পারবো তো বানাইতে। এরপরের টপিক কি, পেজ ইগনিশন বার। পেজ ইগনিশন দেখতে কিরকম, এই যে এরকম। আমার যতটুকু আত্মবিশ্বাস আছে ততটুকুর ভিতরে আপনাদের এটা পারার কথা। জাস্ট খালি প্রতিটাকে ইউএল অ্যালাই করে নিয়ে নিছে, সবগুলোকে একটা হোভার দিছে, এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিছে, আর কিছুই করে না এখানে। বাট ওটা কি দিয়ে করছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। দেখেন ওরা সব এ দিয়ে করছে, কোনো ইউএল অ্যালাই নেয়নি, এ দিয়ে করছে, সবগুলোকে কি করে দিছে, দেখেন একটা কালার দিয়ে দিছে, জাস্ট খালি প্রতিটাকে হোভার করে দিছে, হোভার করলে একটা কালার হবে, সেটাই আর কি। পেজ ইগনিশনটা দেখতে কিরকম সেটা, পেজ ইগনিশন মানে কি, কিন্তু এটা রিয়েলিটিতে কেমন, একটা ওই যে 7 পরে ওখানে ক্লিক করলে আর এখানে আপাতত ওইটা দেওয়া হয়নি, এটা ফিক্স করে দেওয়া আছে। ওটা দেখবো আমরা জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিতে যখন যাবো, ক্লিক করলে যাতে আরো পেজগুলো আসে, এদিক ওদিক আসে, এটা যে কোয়েরিতে দেবো। আর এটাতে ক্লিক করলে দেখাবে কি, যে আপনার এর আগের পেজটা বা এর পরের পেজটা, তাই না? সেগুলো HTML দ্বারা করা পসিবল, কিন্তু একটা লিমিটেড ওয়েতে। কথা বুঝতে পারছি, একটা লিমিটেড ওয়েতে, যে বলছি আপনি এখানে যে কটা পেজ দেবেন সে কটাই আসবে, এখানে ক্লিক করলে আরেকটা পেজকে আপনি লিঙ্কিং করাইতে পারেন, তাই না? লিঙ্কিং করাই দিলেই চলে আসবে আরেকটা জিনিস। সাপোজ এখান থেকে আমাদের 7টা পেজ আছে, আমরা এদিক ওদিক না দিয়ে দিলাম হচ্ছে কি, এটাকে দিলাম,
আর এটা যে পসিবল না, ইম্পসিবল বলতে কিছুই নেই, একটা লজিক যদি আমি একটু দেখাই দিই তাহলে দেখবেন যে ওই জাভাস্ক্রিপ্ট যে করে দরকার নেই, এত কষ্ট করে এটা দিলেই পার। সাপোজ এখানে ক্লিক করলে আপনি চাচ্ছেন 3 নাম্বার পেজে যাবে, তাই না? তাহলে 3 নাম্বার পেজে সে আসলো, 3 নাম্বার পেজে যে কি 3 নাম্বারটা অ্যাক্টিভ হয়ে থাকবে। 3 নাম্বার পেজে যখন যে আবার এটাতে যখন ক্লিক করবেন তখন আবার কোথায় যাবে? 4 নাম্বার। সো 3 নাম্বার পেজে আপনি বলে দিবেন যে যখন এটাতে ক্লিক করবে তখন এটা লিংকিং থাকবে কার সাথে? 4 নাম্বার পেজে। আর এই বামেরটা কার সাথে লিংকিং থাকবে? 2 এর সাথে। এই 4 এর আগে কত থাকবে? হ্যাঁ 2 এর সাথে। ঠিক আছে না? তাহলে 2 এর সাথে আবার যখন 1 নাম্বার পেজে আপনি প্রিভিয়াসে চলে গেলেন তাহলে ডান পাশেরটা কোথায় থাকবে? 2 এর সাথে। আর বাম পাশেরটা কি থাকবে? হ্যাশ থাকবে, কোনো জায়গায় যাবে না। এই জাস্ট একটা লজিক, আর কিছুই না। না বুঝলে বলেন। আমি যেভাবে চাচ্ছি সেভাবে স্কেল বুঝতে পারছি। সেটা হচ্ছে আমরা এই ডান পাশেটাতে ক্লিক করলে আমরা কয়েকটা হ্যাঁ ডান পাশের প্রেজেন্টেশন এটাতে ক্লিক করলে 8 বার হবে। ও ওটা হচ্ছে আমাদের স্লাইডার, মিনি স্লাইডার। ওইটাই এখানে তো এইটাই না, তাই না? না, মেইন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের কাজ তো এইটাই। প্রেজেন্টেশন এই দুইটার কাজ হচ্ছে নেক্সট আর প্রিভিয়াস, নেক্সট আর প্রিভিয়াস। সেটাই আমি তো সেটাই বলছি, মানে 7 এর পরে 8 বের হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা বের হবে হচ্ছে শুধুমাত্র যে কোয়েরিটা, যে কোয়েরি অথবা জাভাস্ক্রিপ্ট, অথবা না যে জাভাস্ক্রিপ্ট তারপরে যে এই দুইটার একটার মাধ্যমে হয়। আর আমরা যদি ওই যে যেটা বললাম যেটা করতে চাই সেটা করা একেবারে ইজি। এখানে জাস্ট একটু সেটা অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনের কথা বলা থাকে। আমরা যদি ফিক্স পেজ বানাইতে সমস্যা নেই, তাই না? যে আমাদের 7টাই পেজ আছে, বেশি নাই, থাকতে দিতে পারে, তাই না? আচ্ছা, পেজ ইগনিশনটা আপনাদের বাসার কাজ থাকবে, আপনারা যে প্রজেক্টটা করতেছেন ওটার নিচেই পেজ ইগনিশনটা বানাবেন। দেখেন পেজ ইগনিশনটা কতভাবে বানাইছে, এটা জাস্ট কি একটা বর্ডার দিয়ে দিছে, তাই না? বর্ডার 1 পিক্সেল সলিড দিয়ে দিছে, তাই একটা ডিজাইন হয়ে গেছে। আর ধরলে কি ওভার হচ্ছে, তাই না? এই হচ্ছে পেজ ইগনিশনের কাহিনী, আর কিছুই না এখানে। এটা জাস্ট একটা কি একটা থেকে আরেকটা দূরত্ব বানিয়ে দিছে, আর একটা ডিজাইন বানিয়ে দিছে, কিছুই না। তাহলে পেজ ইগনিশন পারবো। এবার আসেন মাল্টি কলামস। মাল্টি কলামস মানে কি? একসাথে 2 থেকে 3টা কলাম না। এটার কি দেখাবো আপনাদের? হ্যাঁ, এটা দেখেন না কিছু আছে? মাল্টি কলামস মানে 3টা কলামকে ভাগ, একটা কলামকে 3টা কলামে ভাগ করে দিচ্ছে, ওটাকে বলতেছে এখানে মাল্টি কলাম। ওকে, এখানে অনেক রুলস অনুযায়ী করছে, আমাদের এত রুলসের দরকার নাই। কলাম কাউন্ট, কলাম গ্যাপ, কলাম রুল স্টাইল, এখানে অনেক কাহিনী করছে। যদি দেখেন তাহলে ভালো, না দেখলে দরকার নেই। বাট এটা দেখে রেখে হয়তো আমি মাঝখান দিয়ে বলবো কলাম গ্যাপ নামে একটা প্রপার্টি দিয়ে দিলাম, এটা কোথেকে ইউজ করলাম? কলাম মানে বুঝতে পারতেছি, কলাম গ্যাপ নামে এখন যেহেতু আমরা ডিপকে নাম দিয়ে দিই, এগুলোর প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তারপরে দিয়ে রাখছি যে এই মানুষ এইভাবে ইউজ করে। কলাম কাউন্ট, কয়টা কলাম আছে সেই জিনিসগুলি দিয়ে এখান থেকে ট্র্যাক্সেল 3টা আছে না, 3টাকে দিয়ে দিলাম 4টা। আসলে কি 4টা আছে এখানে? চেঞ্জ হচ্ছে ওই উপরে একটা বলছে কলাম কয়টা, তাহলে 7টা দেন। কোনো প্রবলেম হচ্ছে? এখানে কিন্তু একটাই, আবার উপরে এইগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন এগুলো ডিলিট করে নেবেন। আপনার প্রপার্টি ভ্যালু হচ্ছে একটা, আপনি এতগুলো দেখার দরকার নেই, ডিলিট দেন। এবার দেখেন যখন এই দুইটা এসেছে তখন সে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অরিজিনাল কলাম কয়টা ছিল? 3টা। 4টা বানাইতে হলে তো 4টা হওয়ার কথা ওদের রুলস অনুযায়ী, তাই না? 2টা দিলে যেহেতু 2টা হচ্ছে, একটা হয়ে যাচ্ছে, তাহলে একটা দিই। একটা দিলে কি 3 দিলে একমাত্র 3টা হচ্ছে না, তাও তো হচ্ছে না। আমরা তো কোনো কিছু কাটছি বা ডিলিট করছি, করে নিতে হবে। এখানে তাহলে এটা তো মোজিলারটাই কেটে দিছি, মোজিলাতে সাপোর্ট করতেছে না। এটা তো কম, আমার কি দ্বারা চালাচ্ছি? মোজিলা দ্বারা না, তাহলে মোজিলারটা রাখতে হবে, এই যে মস, তাই না? এটাও ডিলিট করো। এবার শুধুমাত্র এটা রাখলে সাপোজ আমি 2 দিলাম, এই যে 2টা কলাম, ঠিক আছে?
ছিল কলামগুলো কাউন্ট করে নিচ্ছি, মানে এই নিউজ পেপারটা কয়টা কলাম হবে, এটা কি যে আগে থেকে সুবিধা আর কি, যে সমান ভাগে ভাগ করে নিচ্ছে। আমরা যেটা আগে করতাম, আমরা একটা পার্সেন্টেজ দিয়ে নিতাম, আবার ভাগ দিতাম, অনেক কাহিনী করতাম, সেটা এখানে ইজি ওয়েতে করে দিচ্ছি। নিউজ পেপার ডাজন্ট ম্যাটার, জাস্ট একটা ক্লাস এখানে মেইন কি প্রপার্টিটা মেইন, কলাম কাউন্ট। আচ্ছা লিখে রাখেন, কাজে লাগবে। ফার্স্টে এই যে এই কয়টা জিনিস লিখে রাখেন, তাহলে শেষ ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা 2D 3D করবো, আর হচ্ছে রেসপন্সিভ পার্ট ট্রাই করবো।